তিতিকার অফিস টাইমের সমাপ্তি ঘটেছে। এবার সোজা টিউশনির উদ্দেশ্যে বেরোতে হবে। হাতে সময় খুবই কম। এই আদির রায়ানের চক্করে পড়ে প্রয়োজনের চেয়ে আজ বেশি সময় খাটতে হয়েছে। আদির তাকে একে একে সবগুলো ফাইল রেডি করিয়েই অতঃপর যাওয়ার অনুমতি দিয়েছে। তিতিকা দেরি না করে দ্রুত নিচে নেমে এলো, কিন্তু 8তলা হয়ে অফিসের নিচে নামতেই দেখে এখানে বড়সড় একটা বিপত্তি বেঁধে রয়েছে। এই অবেলায় সরে বৃষ্টি নেমেছে, যা দেখা মাত্রই তিতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। এটা কি কোনো বৃষ্টি আসার সময় হলো? আর সবচেয়ে বড় কথা, তার কাছে তো কোনো ছাতা নেই। আগে জানলে নিজের সাথে করে অন্তত ছাতাটা নিয়ে আসতো। তিতিকা বিরক্ত ও অসহায় বোধ নিয়ে অফিসের গেটের দিকে এগিয়েছে। একটা পিলারের নিচে দাঁড়িয়ে চুপচাপ ভাবতে থাকে এখন তার কি করা উচিত। রাস্তার পাশ দিয়ে সব বড় বড় 4 চাকার গাড়িগুলো ছুটে চলেছে। এই বড় রাস্তা পেরোলে সামনে একটা মোড় রয়েছে, আর সেখান থেকেই শুধু রিক্সা পাওয়া সম্ভব। কিন্তু এত বৃষ্টির মাঝে এই বড় রাস্তাটা সে কিভাবে পেরোবে? একে তো এসব বড় বড় রাস্তায় বড় বড় গাড়িগুলোকে তুমুল গতিতে ছুটতে দেখলেই তার ভেতরে ভয় জমে। অন্যদিকে রাস্তা পারাপারেও সে খুব বেশি দক্ষ নয়। যদিও দৌড় দিয়ে রাস্তা পার হতে চায়, নিশ্চিত আজ একটা অঘটন ঘটে যাবে। তিতিকে শেষমেশ উপায় না পেয়ে এই বৃষ্টি না কমে যাওয়া অবধি নিচে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। একই সাথে চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। এই সময় হাতে গোনা কয়েকজন অফিস থেকে বের হচ্ছে, এছাড়া বেশিরভাগই আগেই চলে গিয়েছে। তৃতিকা হতাশা নিমজ্জিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল, অপেক্ষা করতে লাগলো বৃষ্টি কমে আসা। অথচ মিনিট 10 পেরিয়ে গেল, বৃষ্টি কমার আর নাম নেই। তিতিকে এই পর্যায়ে এসে একই সাথে প্রচণ্ড বিরক্ত হলো। শেষে উপায় না পেয়ে কয়েক তীব্র বৃষ্টির মাঝে সে পা বাড়ায়। তবে এক পা যেতে না যেতেই প্রচণ্ড বৃষ্টির ছিটেফোঁটায় সে চোখ বুজে ফেলে। এমন বৃষ্টিতে পা এগোনো যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, তিতিকে ফিলার হতে খানিকটা সামনে এগোনোর পরও তার শরীরের কোনো অংশই যেন বিচ্ছে না। তিতিকে বিস্ময়ে চোখ মেলে তাকায়। সম্মুখে তীব্র বৃষ্টি ঝরলেও সে মোটেও বিচ্ছে না। তিতিকা মাথা উঁচিয়ে আকাশ দেখতে নিলে এক নীল রঙের ছাউনির আবরণ তার আকাশের মাঝ বাঁধ হয়ে দাঁড়ায়। তিতিকা শুরুতেই বুঝতে পারল না মূল ব্যাপারটা আসলে কি। সে চোখ ফিটফিট করে পুনরায় তার মাথার উপরটায় দেখতেই বুঝতে পারলো এটা একটা ছাতা। কিন্তু আচমকা তার মাথার উপরে ছাতা এলো কোথায় থেকে? সে অজান্তে খানিকটা ঘাবড়ে দুপা পিছনে সরে আসে, কিন্তু এই দফায় সে আবারও চমকায়। তার পিঠ কারো শক্তপোক্ত বুকের সাথে আটকে গিয়েছে। তিতিকার গলা শুকিয়ে কাঠ হয়ে নিমেষে সে দ্রুত উল্টো করে পেছন ফিরতে দেখে গম্ভীর মানব আদির রায়ন চৌধুরী স্বয়ং তার সামনে নীলরাঙা ছাতা দাঁড়িয়ে আছেন। আচমকা আদির এবং তার গম্ভীর মুখশ্রী দেখে তিতিকা পুনরায় ঘাবড়ে যায়। তার ইতস্ত বেখেয়ালির মাঝে এসে ভেজা ফ্লোরে আচমকা পা পিছলে উল্টো দিকে পড়ে যেতে ধরে। তার ঠিক তৎক্ষণাৎ আদির তার বলিষ্ঠ হাতের বন্ধনে তিতিকার ডানা হাঁটা শক্ত করে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায়। এবার তিতিকা পাশাপাশি আদিরও যেন কিছুটা অবাক। আর অবাক হওয়ার মূল কারণ তিতিকার হাবভাব কিংবা চাঞ্চল্য। সে কিছুটা বিরক্ত ও গম্ভীর স্বরে তিতিকার উদ্দেশ্য বলে, মিস তিতিকা, আপনি এমন কেন? এ বলে আদির তার হাতটা হেঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে। মূলত তিতিকাকে সোজা করে দাঁড় করাতে গিয়েই তার এই পদক্ষেপ। নয়তো তিতিকা প্রতি তার স্পষ্ট বিরক্ত বোধ এখনও তার কপালে ভাঁজগুলোতে দৃশ্যমান। এদিকে তিতিকা সম্পূর্ণ বোকা বনে গিয়েছে, যেন বুঝতেই পারল না এটি কি হতে কি হলো। শুধু অতি দ্রুত আদিরের সংস্পর্শ হতে সরে এসেছে, নিজেকে স্বাভাবিক রেখে দাঁড়ালো। এদিকে আদির আর এক মুহূর্ত দেরি না করে তিতিকার হাতে ছাতাটা ধরিয়ে বলল, নিন। আচমকা আদির এহেন কাজে তিতিকা বিস্মিত নয়নে তার দিকে তাকায়। তার মুখশ্রীর এমন পরিবর্তনে আদির বাড়ির শ্বাস ফেলে তাকে একজনকে দেখে নেয় এবং পরক্ষণে গম্ভীর স্বরে বলতে লাগে, বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি তেমন ভালো না। কখন ঝড় বৃষ্টি এসে যায় তা বলা মুশকিল। সবসময় ছাতা নিয়েই বাড়ি হতে বের হবেন, আর পারলে সাদা ড্রেস অ্যাভয়েড করুন, নয়তো অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুব বেশি। তিতিকা যেন আরেক দফায় বিস্মিত হলো। আদির আদতে কী বোঝাতে চাইল? নিজের দিকে মাথা নিয়ে এক পলক দেখার পর সে কিঞ্চিত ঢুক গেল। অথচ আদির তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে নির্বিকার তার গাড়ির দিকে হেঁটে চলেছে। তৎক্ষণাৎ আবার পিছন হতে তিতিকা বিস্মিত স্বরে বলে, কিন্তু তার কথা শুরু হবার পূর্বে আদির পেছনে ফিরে না তাকিয়ে বলে, মনে করে
পরের বার ছাতাটা নিয়ে যাবেন। এবার যেন তিতিকার আর কিছুই বলার রইল না। সে ফ্যাল ফ্যাল করে আদিরে যাওয়ার পানে চেয়ে রইল। আদি চলে যেতেই তিতিকে দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোতে নিলে আচমকা সে টের পায় তার জুতোর দশা ঠিকঠাক নেই। তিতিকা পা উলট পালট করে সে দেখে তার আধা ছেঁড়া জুতোর এক পাশ একেবারে খুলে গিয়েছে। তখন পা পিছলে পড়াতেই এই দশা হয়েছে। আর এখন যদি আর একটু অসাবধানতার সাথে হাঁটে থাকেন তবে কপালে আরও দুঃখ রয়েছে, কেননা তখন দুই জুতো পুরোপুরি ছেড়ে যাবে, একই সাথে নতুন এক বিপত্তি বাঁধবে। তিতিকা হতাশ হয়ে একবার সামনে তাকিয়ে দেখে আদি বড়সড় সাদা কালো রঙের দামি চকচকে গাড়িটা দ্রুত গেট পেরিয়ে অফিসের সীমানায় ছাড়ল। এদিকে তিতিকা খানিকটা বিরক্ত, রাগ ও হতাশা নিয়ে নিজের জুতোটাকে দিকে সে নিষ্পৃহে আওড়ায়। ও খোদা, এই খারুশ আমার জন্য আশীর্বাদ নাকি আতঙ্ক, তাই এখনো বুঝে উঠতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টির মাঝে তিতিকা চৌধুরী ম্যানশনে এসে পৌঁছালো। রাতে ছাতা থাকলেও এত বৃষ্টির দরুন সে অনেকটাই ভিজে গিয়েছে। যথারীতি একটুও দেরি না করে সে সোজা বাড়ির ভিতরে এসে প্রবেশ করল। তাকে দেখা মাত্র ঈশানী যেন কিছুটা অবাক হলো। সে তো ভেবেছিল এত বৃষ্টি হয়তো তিতিকা আজ আর আসতে পারবে না। ঈশানী অতি দ্রুত সার্ভেন্ট ডেকে তিতিকার জন্য একটা সাদা তোয়ালে এনে দেয়। তারপর তার কাছে এগিয়ে বলে, তুমি যা আসবে আমি তো কল্পনাও করিনি। এতটা প্রেশার নিয়ে না এলেও হতো। তিতিকা কিছুই না বলে নিষ্প্রিয় মুচকি হাসে। এবারের লোকগুলো এত বেশি আন্তরিক কীভাবে হতে পারে তা তার মাথায় আসে না। শহরে আসার পর মনের মতো দুজন মানুষের সন্ধান হয়তো সে এখানে পেল। তিতিকে তোয়ালে দিয়ে হালকা করে তার চুল ও গায়ের পানি মুছে নেয়। ভেজা গাঢ় নীল রঙের ছাতাটা খানিক যত্ন ও সতর্কতার সাথে এসে বাড়ির বারান্দায় রেখে দেয়। অতঃপর আলগোছি ঈশানীর দেখানো অনুযায়ী ঈশানের পড়ার ঘরে প্রবেশ করে। ছোটদের জন্য সাজানো এক ছোট গোছানো ঘর। ঘরের একপাশে সুন্দর আকারে ছোট বিছানায়, এক পাশে পড়ার টেবিল। ঘরের দেওয়ালগুলোতে নানা রকমের স্টিকার লাগানো। এক কোণায় অনেকগুলো খেলনা গুছিয়ে বড় আকারে ঝুড়িতে রাখা। চারপাশে এক পলক দেখার পর তিতিকে সামনে তাকিয়ে দেখে পড়ার টেবিলের একপাশে একটা ছোট্ট গোলমেলে চেহারার বাচ্চা বসে রয়েছে। চুলগুলো খানিকটা কোরকানো, ফর্সা মিষ্টি একটা চেহারা, তবে চোখে মুখে ভাব গাম্ভীর্যের মাঝে এক ধরনের দুষ্টুমির অবয়ব স্পষ্ট। তিতিকে আর বুঝতে বাকি নেই এটাই সেই ইয়াস। তিতিকে মুচকি হেসে তার দিকে তাকিয়ে এগিয়ে যায়। ইয়াস খানিকটা সন্দেহের দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। তিতিকা তার দিকে মুচকি হেসে এগিয়ে যায়, আর ঠিক ইয়াস তার উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে প্রতিদিন পড়াবেন? ইয়াসের কথায় তিতিকে কিঞ্চিত মুচকি হাসে। ইয়াসের অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে সে তার নতুন টিউটরের প্রতি খুব একটা খুশি নয়। হয়তো হঠাৎ টিচার পরিবর্তনের এর মূল কারণ। তোমার পরীক্ষা শেষ না হওয়া অবধি আমি চেষ্টা করব প্রতিদিন পড়ানোর। এরপর হতে প্রতি শুক্রবার ছুটি থাকবে তোমার জন্য। তিতিকে মুচকি এসে কথাটা বললেও ইয়াস এ কথা শোনা মাত্রই হতাশায় নিমজ্জিত হয়ে আওয়ায় ওহ। পরক্ষণে আবার কি যেন মনে পড়তে সেই তিতিকার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, আপনাকে আসসালামু আলাইকুম। অতি দ্রুত বলায় সালামের উচ্চারণের মাঝে খানিকটা তারতম্য হয়ে যায়। তবে তিতিকা নিমেষেই বিস্মিত হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি তো ভারী মিষ্টি। আমিও মোটেও মিষ্টি নই। আমার নাম ইয়াস, আর মিষ্টি আমার স্কুল ফ্রেন্ড। ও দেখতে অনেক সুন্দর, এরকম রসগোল্লার মতো। তুমি রসগোল্লা খাও? আমার কিন্তু রসগোল্লা অনেক ভালো লাগে, কিন্তু বগুড়ার দই বেশি মজা। তিতিকা যেন ইয়াসের এহেন কথাবার্তা শুনে সম্পূর্ণ হতভম্ব। কি সুন্দর নির্বিকারে সে একের পর এক কথা বলে গেল। কোথাও থামলো না, কোথাও দুদণ্ড ভাবার প্রয়োজন বোধ করলো না। সব মিলিয়ে ছেলেটা বেশ মজাদার। অন্তত তিতিকার কাছে তাই মনে হলো। তিতিকা অজান্তেই বিস্তৃত হেসে ফেলল। নিমিষে দৃশ্যমান হয় তার গজদাঁত, এবং সে হ্যান্ডশেক করতে ইয়াসের দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি তিতিকা। ওয়াও, আপনার হাসিটা অনেক সুন্দর মিস। বাই দ্য ওয়ে, আই এম ইয়াস চৌধুরী। পুনরায় ইয়াসের এক হাত বাড়িয়ে কথা বলা, আর এবারও তিতিকা না হেসে আর পারল না। সে আবারও হেসে মনে মনে আওড়ায়, এই বিচ্ছুকে সামলানো মুশকিল হবে। এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টির বেগ কমতে শুরু করলেও বৃষ্টি পুরোপুরি থামেনি।
এর মেঝে চৌধুরী ম্যানশনের সোনালি গেট পেরিয়ে এক সাদা কালো রঙের বাদামি ব্র্যান্ডের গাড়ি প্রবেশ করলো এবং তা ঠিক সদর দরজার কাছে এসে থামলো। মুহূর্তে গাড়ি হতে বেরিয়ে এলো আদির রায়া। পরনে সে অফিসের স্যুট বুট পরা, যেন অফিসের পর সে সোজা এখানেই এসেছে। আদির দেরি না করে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যায়। হাতে ছাতা না থাকায় কিঞ্চিত সময়ের মাঝে সে খানিকটা ভিজেও যায়, তবুও হাত দিয়ে কাদের পানি ছিটে ফোটা ঝেড়ে সামনে এগোতে থাকে। কিন্তু দরজার পাশে হঠাৎ বিশেষ কিছু নজরে পড়তেই তার চোখ মুখের গম্ভীর্যের চাপ অনেকটা ধীর হয়। খেয়াল করে দেখে হুবহু তার নীল রঙের ছাতার মতো একটি ভেজা ছাতা দরজার পাশে বারান্দায় রেখে দেওয়া। আদির যতটুকু জানা রয়েছে, এমন ছাতা হাতে গোনা বিশেষ কয়েকজনেরই রয়েছে, কারণ এই ব্র্যান্ডের ছাতাগুলো নিজের মতো করে ব্র্যান্ড হতে ডিজাইন করে বানানো যায়। আর তার ছাতার মতোই এটারও হাতটা সোনালি রঙের। আদিরের মনে খানিকটা খটকা লাগলেও সেভাবে এসবে খুব বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যায়। দরজার কাছে আসতেই দেখে হাফসা বেগম সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। আর তাকে দেখা মাত্রই সে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত তার কাছে এগিয়ে এসে বলে, আদির, তুমি সত্যি সত্যি আসছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আদির হাফসা বেগমকে দেখে বিস্তৃত মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ফুপি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি কি না আর ভালো থাকবো না? তোমারে দেখে এখন আমি খুব ভালো হয়ে গিয়েছি। ওরে ঈশানি, দেখ দেখ কে আসছে। আদির আর এত প্রফুল্লতার মুচকি হাসে, তবে কিছু একটা ভেবে নিয়ে হাফসার উদ্দেশ্যে বলে, ফুফি, বাড়িতে কি কেউ এসেছে? আদিরের কথায় হাফসা বেগম খানিকক্ষণ ভেবে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব স্বরে আওড়ায়, কই না তো। আদির হাফসা বেগম ও ঈশানী সোফায় বসে একসাথে নানান গল্প আলাপ করছে। তাদের জন্য আদিরের হঠাৎ আজ বাড়ি আসাটা ছিল অকল্পনীয় এবং এতে দুজনেই বেশ খুশি। তারা অপেক্ষা করছে কখন ইয়াসের পড়া শেষ হবে আর সে আদিরকে দেখবে। আদিরের জন্য ইয়াস প্রচণ্ড পাগল, তবে আদিরকে সচরাচর তার কাছে পাওয়া না বিদায় এই নিয়ে আদিরের প্রতি তার অভিমান কিংবা আফসোস দুটোই জমে রয়েছে। কিন্তু আদিরের সান্নিধ্য পেতে তা আবার পুনরায় হাওয়া হয়ে উড়ে যায়। আদির বরাবরের মতো চুপচাপ একটা কথা গম্ভীর স্বরে আওড়াচ্ছে। এছাড়া বাকি সব কথাবার্তা হাফসা আর ঈশানীই করছে। তাছাড়া আদিরের জ্ঞান দেন এখন ভিন্ন চিন্তায় মগ্ন। এরই মাঝে আবার ভেতর ঘর হতে ইয়াস ছুটে ধরে এলো। আজকের মতো তার পড়া শেষ। ইয়াস ড্রয়িং রুমে এসে দেখেন সোফায় পায়ের উপর পা তুলে আদির নির্বিকার বসে রয়েছে। আর তাকে দেখা মাত্রই যেন ইয়াসের ভাত ভাঙ্গা উল্লাসের জোয়ার। ইয়াস আদিরের কাছে এসে তার কোলে ছড়ে বসে এবং আদিরের গলাটা চেঁচিয়ে এক প্রকার কেঁদে ফেলে। ওর কান্না আদির খানিকটা চমকায়, তবে খুব বেশি অবাক হয় না। ইয়াস তার জন্য বরাবরই খুব পাগল। ইয়াসের পাশাপাশি আদিরও তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাবা, কি হয়েছে, কাঁদছো কেন? এই তো আমি এসেছি। আচমকা আদিরের কথার স্বর নরম হয়ে এসেছে। তথাকথিত গাম্ভীর্য ঘেরা আদিরের চেয়ে এই আদিরের মাঝে বেশ পার্থক্য রয়েছে। এদিকে আদিরের কণ্ঠে ইয়াসও খানিকটা নরম হয়। সে ফুপিয়ে বলে ওঠে, তুমি এখনও আসো না কেন? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করি? আদির খানিকটা সময় চুপ থাকে। সে আর কিছুই বলে না, বাড়ি শ্বাস ফেলে। ওদিকে হাফসা আর ঈশানীও এক মনে দুজনকে দেখছে। তাদের দৃষ্টিতেও হতাশার স্পষ্ট ছাপ। এদিকে তৃতিকাও পড়ানো শেষ। ইয়াসের পেছন পেছন ড্রয়িং রুমে অব্দি আসতেই খানিকটা থমকে যায়। উল্টো দিকে সোফায় বসে থাকা এক ব্যক্তিকে আঁকড়ে ধরে ইয়াস কেঁদে চলেছে। তিতিকা ভাবলো এটা হয়তো ইয়াসের বাবা, কিন্তু ইয়াস কেন এইভাবে কাঁদছে তাই বুঝতে পারছে না। এছাড়া লোকটি উল্টো করে বসে থাকে। তৃতিকা তার চেহারাও স্পষ্ট দেখতে পেল না, তবে এটুকু বুঝলো এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। তিতিকা আলগোছে খানিকটা এগিয়ে যায় সোফার এক পাশে বসে হাল থাকা হাফসা আর ঈশানীর দিকে। অনেকটা নমনীয় স্বরে তাদের উদ্দেশ্য বলে ওঠে, আচ্ছা আমি তাহলে আজ আসছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তিতিকার কথা সম্পূর্ণ হয় না এবং তার পূর্বে হাফসা ঈশানীর পাশাপাশি উল্টো ঘুরে বসা থাকা লোকটিও পেছন ফিরে মুখ ঘুরিয়ে তিতিকার দিকে তাকায়। অমনি যেন তৃতিকা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। আর ইয়াসও তৃতিকাকে দেখা মাত্রই ঠিক তৎক্ষণাৎ তাদের উদ্দেশ্য বলে ওঠে, হেই বাডি, দেখো ওটা আমার নতুন মিস, কি যেন নাম, মিস তোতোকা, কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা।
হে বাড়ি দেখো, ওটা আমার নতুন মিস, কি যেন নাম, মিস তোতকা, কিন্তু সে অনেক ভালো, একদম আমার স্কুল ফ্রেন্ড মিষ্টির মতো রসগোল্লা। ইয়াসের কথায় প্রত্যুত্তর করার সুযোগ হলো না আদিরের। সে কপাল কুঁচকে তিতিকার দিকে চেয়ে রয়েছে। ওদিকে তিতিকেও যেন তীব্র বিস্ময়ের চাহনিত আদিরের দিকে তাকিয়ে, এ খারু সেখানে কি করছে, ইনি কি তবে? তিতিকা মনে মনে এরূপ কিছু আড়ুয়ে পুনরায় সেদিনের কথা ভাবতে লাগলো। গতকালই হয়তো এ বাড়ি হতে বের হবার মুহূর্তে ঈশানী ফোনে কারোর সাথে কথা বলার সময় আদির নামটা উচ্চারণ করেছিল। তখনও তিতিকে ঈশানীর কথার সুরে ভেবেছিল এই আদিরে হয়তো ঈশানীর স্বামী আর ইয়েসের ভাবা, কিন্তু এটা মোটেও বুঝতে পারেনি যে তার অফিসের গম্ভীর খারুশ বস ওরফে আদির রায়ান চৌধুরী সেই আদির। তিতিকার চাহনি হতে যেন বিস্ময়ই কাটছে না, কেমন অবিশ্বাস ঠেকছে। সে যেখানেই যায় সেখানেই কেন এই আদির রায়ানের উৎপত্তি হয়, তাই সে বুঝতে পারে না। এদিকে আদির কিছু না বলে গাম্ভীর্যের সহিত তিতিকার দিকে তাকিয়ে রইলেও পাশ হতে হাফসা বেগম বলে ওঠে, আরে নতুন ম্যাডাম যে, এই দেখো আদিরকে পেয়ে তোমার কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ রে আদির, এটা ঈশানের নতুন ম্যাডাম, মাইয়াটা অনেক ভালো মাশাল্লাহ। হাফসার কথায় আদির কিছুই বলে না, এবারও সে নির্বিকার। এদিকে আদিরকে এভাবে অদ্ভুত গম্ভীর নজরে একটানা তাকিয়ে থাকতে দেখে তিতিকে কিঞ্চিত ইতস্ত বোধ করে। সে আদিরের নজর হতে চোখ সরিয়ে ফালাতে চেয়েও বারবারের মতো পরাস্ত হয়। এটা কোনো কথা কেন হয়, তার উত্তর তিতিকে এখনও পায়নি। মোটামুটি এসব ছোটোখাটো কারণ মিলিয়ে সে আদিরের উপর সবসময় বিরক্ত হয়ে থাকলেও আপাতত কী করবে তাই বুঝে উঠতে পারছে না। তিতিকে এবার নিজেকে যথাসাধ্য সামলানোর চেষ্টা করে ইতস্তভাবে সবার উদ্দেশ্য বলে, আমি বলেন এখন আসছি। তিতিকা এই বলে সামনের দিকে পা বাড়াতে নিলে হাফসা পুনরায় বলে ওঠে, আরে আগেই কোথায় যাচ্ছ, এদিকে আসো, আমার আদির বাবার সাথে একটু আলাপ পরিচয় করে যাও। হাফসার কথা শেষ হতে না হতে পাশ থেকে ঈশানী খানিক কেসে ওঠে, যেন নিজের মায়ের এসব কথার উদ্দেশ্যে সে ঠিক ভালোই বুঝতে পেরেছে, যার ফলে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তিতিকার উদ্দেশ্য বলে, আচ্ছা তুমি সাবধানে যেও। ঈশানীর কথায় তার মা বাধা হয়ে কিছু বলতে নিলে ঈশানী আড়ালে তার হাত চেপে চাপাসরে আওড়ায়, মা এখনই এসব না। মেয়েদের নিষেধাজ্ঞায় হাফসা ভেষজ্ঞমন চুপ হয়ে যায়। ওদিকে তৃতীকে অনুমতি পেয়ে এক প্রকার ছুটে বাড়ি হতে বেরিয়ে পড়ে। বারান্দার কাছে আসতে ভারী শ্বাস ফেলে মনে মনে আওড়ায়, এই লোক এত অদ্ভুত কেন? অতঃপর বাহিরে এখনো বৃষ্টি হতে থাকে। সে আনমনে আদিরের নীল ছাতাটা পুনরায় নিজের সাথে করে নিয়ে চলে যায়। অন্যদিকে তৃতীকা চলে যেতেই আদির স্বাভাবিক হয়। একসাথে ঈশানী আর প্রয়োজনে ড্রয়িং রুম হতে চলে যেতে হাফসা বেগম আদিরের উদ্দেশ্যে উচ্ছ্বসিত স্বরে বলে, আদির মাইয়াটা সুন্দর না? হাফসা বেগমের ফিস করে বলা কথায় আদির অজান্তেই খানিকটা চমকে তার দিকে তাকায়। তার সাথে সাথে ইয়াসও হাফসার দিকে তাকিয়ে বলে, এই মিস তেতোকাও অনেক সুন্দর, একদম বগুড়া দইয়ের মতো মিষ্টি। ইয়াসের অবুঝ কথায় হাফসা হেসে ফেলে বলে, আব্বা ওইটা তেতোকা না, তৃতিকা। তবে এত কিছুর পরও আদির বরাবরের মতোই কিছু বলছে না। সে ভিন্ন এক চিন্তায় বারবার হারিয়ে যাচ্ছে। সবশেষে আড়ালে নিজের ফোনের নোটিফিকেশন চেক করে অজান্তে ভারী দীর্ঘশ্বাস পেলে। ইয়াস চৌধুরী ওরফে ঈশানীর ছেলে হলো আদিরের ভাগ্নে, অর্থাৎ ঈশানী তার নিজের বোন না হলেও ফুফাতো বোন, আর হাফসা বেগম তার ফুফি। তবে এখানে কিছুটা প্যাচগোল রয়েছে। এই চৌধুরী ম্যানশন হলো আদিরের দাদার প্রত্যেক ভিটা, এবং আদিরের বাবারা ছিলেন দুই ভাই ও এক বোন, যেখানে আদিরের বাবা হলেন সবার বড়, তারপর আর এক ভাই এবং সবচেয়ে ছোট হলো ইয়াসিনীর মা হাফসা বেগম, আর ঈশানীর তার স্বামী মামাতো ফুফাতো ভাই বোন। ফলাফলস্বরূপ ইয়াস চৌধুরী ও বংশেরই ছেলে। এবং কিছু রহস্যকের অতীতের জন্য ঈশানী ও তার মা হাফসা বেগমের চৌধুরী বাড়িতে বছরের পর বছর হতে শুধু তারা দুজন মিলিয়ে বসবাস করছে। এটাই ছিল মোটামুটি আদিরের সাথে ইয়াসের পরিচয় পর্ব, যেখানে সামান্য কিছু ধোঁয়াশা এখনও রয়েই গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল তিতিকার। রিক্সা করে এসেও এত সন্ধ্যা নেমে যাওয়ার ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। এখন তারও দিন প্রতিনিয়ত ছোট হচ্ছে। কিছুদিন পর টিউশনি হতে ফিরতে ফিরতে দেখা যাবে চারপাশে গুদগুদ অন্ধকার নেমে গিয়েছে। তিতিকা খানিকটা হতাশা নিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। চারপাশটা এমনিতেই নানা গাছপালায় পরিত্যক্ত জঙ্গলের মতো রূপ নিয়েছে, আর এমন অন্ধকার সন্ধ্যায় চিজি পোকা
মাকড়ের অদ্ভুত আওয়াজে তিতিকা গা নিমিষে ছমছম করে ওঠে। সে অহেতুই কেশবে মাথা ঘামাচ্ছে এই ভাবনাতে আবার খানিকটা বিরক্ত হলো। তবে এই মুহূর্তে এসে তার আচমকা ছাতার দিকে নজর পড়ে। এখন বৃষ্টি ফুরুফুরি থেমে যাওয়ায় ছাতাটা এখনও তার হাতেই গুছিয়ে রাখায়। সে ছাতাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভারী শ্বাস ফেলে বলল, খারুসটা ওখানেই ছিল। ছাতাটা তখনই দিয়ে এলেই ভালো হতো। অবশ্য তখন দিয়ে দিলে এখন আবার ভিজেই বাড়ি ফিরতে হতো। উফ, এত ভাবে আমার কী কাজ? কাল দিয়ে এলে কাহিনী ফুরুত। যাই হোক, বেটা নিজে খারুস হলেও তার বউ আর ছেলেটা বেশ সুন্দর। এত ভালো মানুষ এই বেটার কপালে কীভাবে জুটলো কে জানে। তিথিকে এসব ভাবতে ভাবতেই নিজ তলা অবধি চলে এসেছে। আবার আরও কিসব ভেবে সে ভিড় করে আওড়ায়, খারুস বেটা কি কুঞ্জুস, আমি কি ওনা ছাতা খাবো নাকি? আগ বাড়িয়ে ছাতা দিয়ে আবার বলে, মনে করে ছাতাটা দিয়ে যাবেন। কি ন্যাকা! তিতিকে একের পর এক উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছে আর ভিড়ভিড়িয়ে আদিরের নামে মুখ ভাঙ্গিয়ে চলছে। শেষমেশ নিজের প্রতিও আদিরের উপর চাপা রাগ খুব বিরক্তি নিয়ে এসে বলে, ও খোদা, এই বুড়ো বেটাকে আমার সহ্য হয় না কেন? তুমিই বলো। হ্যালো বেবি। তিতিকে নিজের সাথে আনমনে ভালোই কথা বলছিল, তবে আচমকা হঠাৎ কোনো এক পুরুষালী কণ্ঠে তার রুহ অবধি চমকে ওঠে। সেই নেশাখোর ন্যায় চোখে মুখে উন্মাদের ঠোঁটের কোনায় এক বিদঘুটে হাসি। এছাড়া কিছুক্ষণ পরে ঘরমান্ত এলোমেলো কোকড়ানো চুলগুলা হাত দিয়ে ব্যাগ ব্রাশ করছে বিদায় দেখতে এক নরপিশাচের মতো লাগছে। তিথিকে একটা কথা না বলেই দুশ্চিনি বেয়ে উপরে উঠতে চায়, আর ঠিক তৎক্ষণাৎ সেই ছেলে তিতিকার বাম হাত চেপে ধরে। তিতিকা খানিকটা ভয় বিস্ময়ের সহিত তার দিকে পেছনে ফিরে তাকায়। দ্রুত হাতটা সরিয়ে নিতে মোচড়ানো শুরু করলে ছেলেটা তার হাতে আরও শক্ত করে চেপে ধরে বলে, হেই ডার্লিং, এত তাড়া কিসের তোমার? দেখলাম নিজেই কথা বলছিলে, তো একটু কথাবার্তা তো আমার সাথেও বলতে পারো। এই বলেই ছেলেটি পুনরায় তার 32 পাটে দাঁত বের করে বিদঘুটে হাসিতে মেতে উঠল। অন্যদিকে তৃতিকা ভেতরে অনেকটা ভয় পেল। নিজেকে যথাসাধ্য সামনে কড়াসর বলে ওঠে, হাত ছাড়ুন আমার। অসভ্যতা করলে ফলাফল কিন্তু মোটেও ভালো হবে না। ও আচ্ছা, তোমার বুঝি অনেকগুলো রূপ? আমাকে একটা দেখাও না প্লিজ। তোমার ফিগার কিন্তু পুরো। ছেলেটা তিতিকার শরীরের দিকে কুরুচিপূর্ণ চাহনিতে তাকিয়ে পর্যবেক্ষণ করছিল এবং কথাগুলো বলছিল, কিন্তু শেষ অবধি তিতিকা বিষয়গুলো মোটে আর সহ্য করতে পারল না। তার চোখের কোণে পানি জমে উঠল, মুখশ্রী জ্বলে উঠেছিল তীব্র ক্ষোভে। সেই দুর্দণ্ড ভাবনা চিন্তা না করে আচমকা ছেলেটির ঘাল বরাবর সজোরে ছড় মেরে দেয়। নিমেষেই রোগা পাতলা ছেলেটা গিয়ে ছিটকে দেওয়ালের সাথে ধাক্কা খায়, আর তৃতিকা তার হাত ছাড়া পেতে কোনো মতো দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলেটি নিজ হতে প্রচণ্ড রাগ ক্ষোভের দৃষ্টিতে তিতিকাকে চেয়ে দেখছিল। ঠোঁটের কোণে এক জোরপূর্বক তীক্ষ্ণ হাসি। তার হাতটা এখনও তিতিকার চড় মারা স্থানে শক্ত করে চেপে রাখা। গালটা ব্যথায় জল করছে, তবে তার চোখে তিতিকার প্রতি যে আক্রোশ জ্বলছে তা নিমিষেই বুঝিয়ে দেয় এই ছড়ের ফলাফল মোটেও ভালো হবে না। রাত 12টা পেরিয়ে গিয়েছে, অথচ তিতিকার চোখে ঘুম নেই। আজ বাড়ি ফিরে কোনো প্রকার রান্নাও করেনি সে। যথারীতি তার রাতের খাবারটাও আর খাওয়া হলো না। এভাবে সেই সন্ধ্যা হতে আনমনে বসে আছে সে। কিছুই যেন ভালো লাগছে না। বাড়িওয়ালার ছেলের নাম সে ঠিক জানে না, আর তা জানানোরও প্রয়োজন বোধ করে না তিতিকা। লোকটিকে তা শুরু হতে প্রচণ্ড বিরক্ত লাগে। এক কথায় যাকে বলো অসহ্যকর। কিন্তু এই মুহূর্তে বাড়ি ছাড়তে পারছে না বিদে এর কোনো সমাধানও হচ্ছে না। বাড়িওয়ালাকে এইসব বিষয়ে বললে সে হয়তো তার চরিত্র নিয়েই কথা তুলবে। তিতিকে আর এইসব নিয়ে ভাবতে চায় না। সন্ধ্যায় তীব্র আক্রোশে সে ছেলেটিকে একটা সজোরে ছড় মেরে দিলেও ঘরে এসে দরজা বন্ধ করে অজরে কেঁদেছে। শহরের জীবনে টিকে থাকতে হয়তো সে নিজেকে দিয়ে রাখার চেষ্টায় তীব্র প্রচেষ্টা করে, কিন্তু বাস্তবে তা সে পারে না। তিতিকার সামনে ভার্সিটির সিনিয়রদের সেসব নোট খাতা পড়ে রয়েছে। আজ নিজের পড়াও তেমন হয়নি, তেমনি ওদের নোটগুলো সেভাবে একটাও তুলে শেষ করতে পারেনি। তিতিকা খাতাগুলোর দিকে চেয়ে থাকতে প্রচণ্ড বিরক্ত হলো এবং হঠাৎই রেগে গিয়ে আচমকা এক হাতে থাবা দিয়ে সবগুলো বই খাতা সে বিছানা হতে ছুঁড়ে ফেলে দিল এবং তৎক্ষণাৎ 2 হাত একত্র করে অজরে কান্নায় শিখতে হলো। তার সর্বস্ব এখন গিনগিন করছে। ছেলেটা হাত ধরার দৃশ্য বারংবার মনে পড়তে অদ্ভুত সব পাগলামি
করতে ইচ্ছে হচ্ছে, যেন এই মুহূর্তে ওই ছেলে সব পৃথিবীর সবাইকে শেষ করে দিতে পারলে তার শান্তি হতো। কিন্তু তিতিকা জানে এসব সে করতে পারবে না, তাই মিথ্যে কল্পনা করেও কোনো লাভ নেই। বাবা মা, তোমরা কেন আমাকে একা ফেলে চলে গেলে? কেন আমায় নিজেদের সাথে করে নিয়ে গেলে না? আমার আর ভালো লাগে না এই পৃথিবী। আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। তিতিকে কাঁদতে কাঁদতে কয়েকবার ফুঁপিয়ে উঠল। তার কান্নার শব্দ তীব্র না হলেও পরিত্যক্ত এক ঘরে শুভ্রতার মোড়ানো অল্প বয়সী এক রমণীর কান্না যেন এক অশরীর রূপে ধরা দিচ্ছে। আজ চৌধুরী ম্যানশনেই থাকতে হবে বিদে আদিরের হাতে তেমন কোনো কাজকর্ম নেই, নয়তো তার প্রয়োজনের সব কিছুই তার নিজস্ব ফ্ল্যাটে রেখে আসা। হ্যাঁ, এত বড় একটা গাড়ি থাকতেও আদির আলাদাভাবে একাই একটি ঢাকার আভিজাত্যপূর্ণ ফ্ল্যাটে থাকে। মাঝে মধ্যে ইয়াসদের জন্য এখানে এলেও এক রাতের বেশি সে কখনোই থাকে না। চৌধুরী ম্যানশনে আদিরের নিজস্ব কক্ষ রয়েছে। প্রতিবার এলে সে এখানেই থাকে। তার কক্ষ হয় এটি থাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়িতে আদির এলে ইয়াসও সেই রাতটুকু তার সাথে এই রুমেই কাটায়। ইয়াস বিছানার এক পাশে নীরবে ঘুমিয়ে রয়েছে। রুমের সবগুলো লাইট নিবানো, শুধুমাত্র বিছানার পাশে টেবিল ল্যাম্পটা মৃদুভাবে জ্বলছে। তারই আলোর ঘরের জানালার পাশে দেখা যাচ্ছে এক গম্ভীর মানবের বিস্তৃত ছায়া। আদির জানালার পাশে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। পরনে স্যুট বুটের পরিবর্তে আর শুধুই সাদা রঙের পাঞ্জাবি। সাদামাটা বেশভূষায় দেখতেও বেশ ভিন্ন লাগছে বরাবর আছে, কিন্তু চোখে মুখে থাকে স্পষ্ট গাম্ভীর্যের ছাপ বারংবার প্রমাণ করে দেয় এটাই সে গম্ভীর আদির রায়ন চৌধুরী। আদিরের চোখ মুখে গাম্ভীর্যের পাশাপাশি সন্ধিয়ান অভিব্যক্তির এক মৃদু রেখা। সে শুরুতেই ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি উদ্দেশ্য বলে, কাজ হয়েছে তো? অতঃপর একে একে টুকটাক নানান কথাবার্তার পর সে ফোনটা রেখে দেয়। এই পুরো সময়টাতে যেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি শুধু কথা বলে গিয়েছে, আর আদি শুধু তা মনোযোগ সহকারে শুনেছে। ফোন রেখে দেওয়ার পর আদির ভারী শ্বাস পেল। কিছুটা চিন্তিত ও অস্থির ভঙ্গিতে সে দূরের এক রাস্তার দ্বারা ল্যাম্পপোস্টের গোলাটে আলোর দিকে চেয়ে থাকে। নিশীথের শীতল বাতাস তার ঘর সর্বগায়ে এসে লাগছে, কিন্তু সে নিষ্প্রিয় ভেবে চলছে ভিন্ন কিছু। খানিকটা সময় পেরিয়ে যাবার পর আদির বিড়বিড়িয়ে গাম্ভীর্যের সহিত আওড়ায়, মিস তিতিকা তালুকদার। আমার সন্দেহ তবে ভুল ছিল না। এটুকুই বলা মাত্র সে মৃদুভাবে কিঞ্চিত রুক্ষ বাঁকা হাসে। পরক্ষণে আবার কি যেন ভেবে কিছুটা সন্দিহান স্বরে আওড়ায়, আমার সন্দেহ যদি পুরোপুরি সত্যি হয়, তবে আপনি সেই তালুকদার বংশের মেয়ে, যাকে আমি। কিন্তু আপনি কেন বললেন আপনার বাড়ি নারায়ণগঞ্জে? আপনার বাড়ি তো। মিথ্যে কেন বললেন আপনি? নাকি আপনি আমাকে চিনতে পেরেছেন? এটা কি করে সম্ভব? এত বছর পরও আমাকে চিনবে কি করে? একে একে নিজেকে করার নানান অর্ধপূর্ণ কথাবার্তা ও প্রশ্নের পর আদির নিষ্প্রিয় দীর্ঘশ্বাস পেলে। এই মুহূর্তে সে ভাবছে তিতিকাকে নিয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক কী হওয়া উচিত। আজ ভার্সিটিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা হয়নি তিতিকার। ভোর রাত পর্যন্ত জেগে সকালে আর ওঠা হয়নি তার। মাথাটা বেশ ঝিমঝিম করছিল ঘুম হতে ওঠার পর থেকে। যথারীতি আজ সে সকালে কিছু রান্নাও করেনি। খাওয়ার বিন্দুমাত্রই ইচ্ছে তার নেই। সকালটা কোনো মতে কাটিয়ে দিয়ে একটু আগেই অফিসে এসে পৌঁছালো সে। আজ চেহারায় সে প্রাণবন্ত হাসির দেখা নেই। মলিন মুখশ্রীতেও তাকে আজ দেখতেও বেশ অদ্ভুত লাগছে। তিতিকা ভারী শ্বাস ফেলে নিজের ডেস্কে গিয়ে চুপচাপ বসে পড়ে। আশেপাশে না তাকিয়ে নিজের সকল অবশিষ্ট কাজকর্ম করতে লাগে। কোনো দিকেই নজর দেওয়ার মতো বিন্দুমাত্র সময় তার নেই। এরই মাঝে তার সম্মুখের পথ দিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে যাচ্ছিল আদির। এই সময় তিতিকার দিকটা এমপ্লয়িদের আসার কথা নয় বিদায় আদির তার স্বভাবসুলভ গাম্ভীর্যের সহিত কোনো দিকে না তাকিয়ে এগিয়ে যায়। তবে হুট করে কি যেন ভেবে আচমকায় ফাঁস ফিরতে নজরে পড়ে তিতিকাকে। আজ তো তাড়াতাড়ি তিতিকাকে অফিসে দেখে আদির খানিকটা অবাক হয়। না চাইতে অজান্তেই তার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। সে মনে মনে কিছু একটা ভেবে নিয়ে ভারী দীর্ঘশ্বাস পেলে। আর যাই হোক, অফিসে এমন টাইমে সে অন্তত তিতিকার কাছে গিয়ে একবারই গল্প আলাপ জুড়ে দেবে না। অন্তত এমন স্বভাবের মানুষ আদির রায়ান নয়। আদির পুনরায় নিজের তীব্র গাম্ভীর্য নিয়ে নিজের কেবিনে প্রবেশ করে। আর এদিকে তিতিকার তার কাজের প্রতি অত্যধিক মনোযোগী থাকে। আদির এই বিষয়টা লক্ষ্যই করে না। আদির চলে যেতে প্রায় আরও কিছু সময়ের মাঝে অফিসে বাকি এমপ্লয়িগুলিও প্রবেশ করে যথারীতি। আর যারাও তিতিকাকে এত আগে অফিসে দেখে কিছুটা অবাক হয়।
একই সাথে অবাক হয়ে তিতিকার অদ্ভুত গাম্ভীর্যতাকে লক্ষ্য করে। তবে এসবে তার কিছুই যায় আসে না, কেননা এই অফিসের তিতিকা মেয়েটাই হলো তার কাছে সবচেয়ে অসহ্যকর। আর সে শুধু একটি মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, যার মাধ্যমে সে তিতিকাকে তার মনের মতো করে জব্দ করবে। বরাবরের মতো আজও আদির তিতিকাকে নিজের কেবিনে রেখেছে। অবশ্যই তা কাজের সূত্রে। তিতিকা তার বিধ্বস্ত চেহারা নিয়ে নীরবে আদিরের কেবিনে প্রবেশ করে এবং প্রতিবারের মতো আদিরকে সেই ফাইলের মাঝে ডুবে থাকতে দেখে। তিতিকা ভেতরে প্রবেশ করতে আদির গম্ভীর স্বরে ফাইলের মাথা নিচু করে থাকা অবস্থাতে তিতিকার কাছে তার প্রয়োজনীয় ফাইলগুলো চেয়ে নেয়। তিতিকা তার নিয়ে আসা হাতের ফাইলগুলো আদিরের কাছে এগিয়ে দিয়ে চুপচাপ সম্মুখে দাঁড়িয়ে থাকে। আদির ফাইলগুলো কিছুক্ষণ চেক করার পর তিতিকার দিকে তাকাতে থমকে যায়। তিতিকা মাথাটা কিঞ্চিত ঝুঁকিয়ে চুপচাপ দাঁড়িয়ে, পরনে সেই একই রকমের সেট আপ ড্রেস আপ, তবে কিছুতে একটা গরমিল রয়েছে। যখন দূর হতে এসব খেয়াল না করলে এখন বেশ অদ্ভুত লাগছে তাকে। আজকের তিতিকা অন্য সকল দিন হতে অনেক বেশি ভিন্ন। পরিপাটি জামা কাপড়েও তাকে অনেক বেশি অগোছালো বিধ্বস্ত ঠেকছে। ঠিক এমনটাই মনে হলো আদিরের। সে লেতারের মোটা ফাইলটা বন্ধ করে ভারী শ্বাস ফেলে নিজের হাতে থাকা সাইন পেনটাকে স্পিন তালু ঘুষিয়ে গম্ভীর স্বরে তিতিকার উদ্দেশ্যে আওড়ায়, মিস তিতিকা, আপনি ঠিক আছেন? তিতিকা কোনো এক গভীর ভাবনায় মগ্ন ছিল। আচমকা আদিরের কণ্ঠস্বরে সে কিঞ্চিত চমকে ওঠে। সে নিজেকে স্বাভাবিক দেখাতে স্থির রইলেও আদির ব্যাপারটা বেশ স্পষ্টভাবে বুঝতে পারে। একই সাথে তার কপালে মৃদু বাসটাও ধীর হয়। আদির তিতিকার উদ্দেশ্যে আবারও আড়ায়, মিস তিতিকা, এনি প্রবলেম? জি, আমি একদম ঠিক আছি। তিতিকা রেহেন দ্বিধাদ্বন্দ্বের কণ্ঠস্বরে আদির কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওকে। এই বলেই সে আবার চুপচাপ নিজের কাজে মনোযোগী হয়। অথচ সে চাইছে তিতিকার সাথে ভিন্ন বিষয়ে কথা বলতে, কিন্তু একটা অদ্ভুত সংকোচবোধ কাজ করছে নিজের মাঝে। হঠাৎ নিজের এমন পরিবর্তনে আদির নিজেই এখন বেশ অবাক। সবগুলো ফাইল চেক করে সাইন করার পর আদির নিষ্প্রিয় তা তিতিকার দিকে ঠেলে দিয়ে ভারী শ্বাস ফেলে তিতিকার দিকে আর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুনরায় দীর্ঘশ্বাস ফেলে সে। ঘটনাটা সকালবেলার। অনেক দিন পর আদিরের সাথে ইয়াস, হাফসা আর ঈশানী খেতে বসেছে। সকলের চোখে মুখে প্রফুল্লতা, তবে আদির বরাবরের মতো গাম্ভীর্যের সহিত ধীরে ধীরে নিজ গতিতে খেয়ে চলছে। এরই মাঝে হাফসা বেগম কি যেন ভেবে আচমকা তার উদ্দেশ্যে বলে, আদির বাপ, তোর একটা কথা বলার ছিল। আদির হাফসার কথায় নির্বিকারে বলে, জি। আদিরের অনুমতি পেতে হাফসা খানিকটা উচ্ছ্বাসের সহিতে বলতে শুরু করে, বাপ, বয়স তো তোমার কম হলো না, এবার একটু বিয়ে শাদী নিয়ে তোমার সিরিয়াস হওয়া উচিত। মেয়ের ঘরের নাতিকে দেখার তো সৌভাগ্য হয়েই গেলে, এবার যদি ছেলের ঘরে। হাফসার কথা শেষ হতে না হতেই আদির শান্ত গম্ভীর স্বরে আওড়ায়, ফুফি, আমি আগেও অনেকবার বলেছি আমি এসব নিয়ে ভাবছি না। এখন ভাববে না তো কখন ভাববে? আমার মতে আমার এসব নিয়ে আমার ভাবার বয়স পেরিয়ে গেছে, তাই এসব অযৌক্তিক বিষয়ে আলোচনা করে সময় নষ্ট না করাই ভালো। আদিরের রেহেন কথায় হাফসা কিঞ্চিত বিরক্ত হলো। পাশে ঈশানী হতাশায় ভারী শ্বাস ফেলল, অথচ আদির নির্বিকার খেয়ে চলেছে। আদির এত বাড়াবাড়ি করা বন্ধ করো। তোমার কথাবার্তার হাবভাব এমন যেন তুমি বুড়ো হয়ে গিয়েছ, তাই তোমার বিয়ের ব্যাপারে ভাবাটাও এখন অসম্ভব। সারা জীবন কি একা একাই কাটাবে নাকি? হাফসার বিরক্তসূচক কথাবার্তায় আদির খেতে খেতে মৃদু মুচকি হাসে। আমার তো একা থাকতে কোনো সমস্যা হচ্ছে না। আর এত যে বিয়ে করছো, এই বুড়ো বয়সে আমাকে কোন বাবা তার মেয়ে দেবে শুনি? আদিরের রেহেন কথায় হাফসা বিরক্ত হয়ে বাবার খাবার রেখে চুপচাপ বসে রইল। ওইদিকে ঈশানী বলল, ভাই, এবার কিন্তু সত্যিই বেশি বেশি হচ্ছে। তুমি এমন একটা ভাব করছো যেন তুমি 80 বছরের কোনো বুড়ো, অথচ 80 না হলেও 30 ফিক্সড। ঈশানী, তো 30 ফিক্সড হওয়া আর এমন কি, এর চেয়ে কত বুড়ো বুড়ো মানুষ গিয়ে বিয়ে করে। এছাড়া তুমি কি বাকিদের মতো নাকি? 30 ফিক্স হলেও দেখতে 26 বছরের ছোকরার মতো লাগে। আর বলছো মেয়ে, তুমি জাস্ট বলো তুমি বিয়ের জন্য রাজি। মেয়ে কোথায় হতে কিভাবে আনতে হবে সব আমাদের উপর ছেড়ে দাও। প্রয়োজনে মেয়ে কিডন্যাপ করতে হলে তাই করব। আদির আর কিছুই না বলে কিঞ্চিত মুচকি আসে। তার সম্পূর্ণ নজর খাবারের প্লেটে। এখন অবধি মুখ তুলেও কারো দিকে তাকায়নি।
এরই মাঝে আবার আচমকা হাফসা কি যেন ভেবে নিয়ে আদিরের উদ্দেশ্য বলে ওঠে, এরে আদির, কাল যে মেয়েটা এসেছিল ওই ঈশানের মিস, ওকে না আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি বলিস তাহলে তৃতীকে এই বিয়েতে এই বাড়ির বউ করে আনলে হয় না? এই কথায় শেষ না হতে আদির বিস্ময়ে বিষম খেয়ে উঠল। সে বিস্মিত স্তব্ধ ছাউনিতে হাসপাত দিকে তাকাতে হাফসা চুপসে যায়, অথচ ইয়া সেদিকে কি বুঝলো কে জানে। সে খাবার রেখে খুশিতে লাফিয়ে উঠে বলে, ইয়ে, ওই মিস তেতোকা রসগোল্লা আমার মামুর বউ হবে, আমার মামি হবে। এই দফায় যেন আদির আবারও স্তব্ধ হয়ে যায়। বিষয়টা বুঝতেই ঈশানকে থামিয়ে সাফা সরা, ইয়াস, তোমার খাওয়া শেষ হলে ঘরে যাও, আর এসব বিষয়ে খবরদার তোমার মিসকে কিছু বলবে না। এই বলে ইয়াসকে ঈশানী ঘরে পাঠিয়ে দেয়। এদিকে হাফসা আবারও কিছুটা ইতস্ত স্বরে বলে, আদির, তিতিকাকে কি তোর পছন্দ? হাফসার কথা আর শেষও হয় না, বরং তার পূর্বে আদির আর খাবার রেখেই উঠে পড়ে। ঈশানী আর হাফসা এমন মুহূর্তে কিছু বলতেছেও আর আদিরকে থামাতে পারে না। আদির নির্বিকার উঠে চলে যেতে ঈশানী তার মায়ের উদ্দেশ্যে সাফা স্বরে আওয়ায়, মা, তুমি পাগল হয়ে গিয়েছো? তিতিকার বয়স কত কম, আর আদির ভাইয়ের দুজনের কিভাবে সম্ভব? তুমি জাস্ট পাগলামি করছো। আদির যেতে যেতে ঈশানী সাফা কণ্ঠ স্বরও খুব ভালোভাবেই শুনতে পেল, এবং সর্বশেষ কি যেন ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল। আদির চুপচাপ বসে বসে সকালের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করছিল মানসপটে। মন মস্তিষ্ক অনেক কিছুই তার ঘুরপাক খাচ্ছে, কিন্তু এখন তার কি করা উচিত তাই বুঝতে উঠতে পারছে না। এদিকে তিতিকা ফাইলগুলো গুছিয়ে নিয়েছে, এবার এখান থেকে চলে যাবার পালা। কিন্তু যেই না সে কাজ শেষে নিজের মাথা তুলেছে, অমনি আদিরের নিষ্প্রিয় দৃষ্টির মুখোমুখি হয়। আদির এতক্ষণ তাকে এক নাগাড়ে চেয়ে দেখছিল এবং নিজের ভাবনার অন্তরালে ডুবে যাচ্ছিল, কিন্তু আচমকা তার দিকে তৃতিকা তাকাতে সেও কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। ওদিকে তৃতিকার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। তৃতিকা সময় নষ্ট না করেই নিজের চোখ সরিয়ে নেয়, আর ঠিক তৎক্ষণাৎ আদিরও নিজেকে স্বাভাবিক করে ফেলে। স্যার, আমি আসছি। জি। আদির নিমেষেই নিজের কাজে মনোযোগী হবার চেষ্টা করছে। তিতিকার নিষ্ক্রিয় চলে যাওয়ার অনুমতি চাইতে সে নিজের মন্তব্য ছোট্ট পরিসরে জানিয়ে দেয়। তিতিকাও তার দেরি না করে উল্টো ঘুরে চলে যেতে উদ্বেগ প্রকাশ করে, তবে আচমকায় আবার আদির গম্ভীর স্বরে পেছন হতে আওড়ায়, মিস তৃতিকা। আদিরের ডাকে তৃতিকা পেছনে ফিরে তাকায়, আর ঠিক তৎক্ষণাৎ আদিরের নিজের হাত দুটো মুঠো করে তিতিকার দিকে তাকিয়ে বলে, অফিস এসে নিচে আমার ওয়েট করবেন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আচমকা আদিরের রেহেন কথায় তিতিকা খানিকটা অবাক হয়, তবে আজকের মন মেজাজ তেমন ভালো নিয়ে বিদে সেসব নিয়ে আর মাথা গামায় না। আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, জি। অফিসে সারাদিন দ্রুতই আজ নিচে নেমে এলো, তবে অফিসের নিচে কোথাও তিতিকাকে না দেখে তার কপাল কিঞ্চিত কুঁচকে গেল। সে আশেপাশে এক নাগাড়ে সব দিকটাই লক্ষ্য করে দেখার চেষ্টা করলো, আদৌ তিতিকা কোথায় রয়েছে কিনা, কিন্তু না, আশেপাশে কোথাও তৃতিকা নেই। তিতিকার বিষয়ে কাউকে জিজ্ঞেস করতে চেয়েও সে নিজেকে থামায়। এই কাজ করা হয়তো মোটেও ঠিক হবে না, তবে তৃতিকাকে না দেখে তার মেজাজ খানিকটা করা হয়। কিছুটা বিরক্তি নিয়ে সে মনে মনে আওড়ায়, আমি বলার পরে চলে গেল। আদির গম্ভীর্যের সহিত গাড়ি চালাচ্ছে, মন মেজাজ ছুট করেই খিটখিটে হয়ে গিয়েছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। এরই মাঝে রাস্তায় আচমকা ট্রাফিক জ্যামের মাঝে আটকে যায় সে। এই রাস্তা ফাঁকা, তো ওই শত শত গাড়ি একত্রে চুপ হয়ে দাঁড়িয়ে। এসব দেখে মেজাজটা যেন আরও বেশি ভিগড়ে যায়। এরই মাঝে আচমকা তার নজর পড়ে রাস্তার কিনারা দিয়ে হেঁটে চলা এক বিধ্বস্ত রমণের দিকে। মৃদু ছন্দে হেঁটে চলেছে, আশেপাশে তাকানোর মতো কোনো তোড়জোড় নেই তার। ওড়নাটা একপাশে কোনো মতে ঝুলে রয়েছে, আশেপাশে কি হচ্ছে তাতেও কোনো খেয়াল নেই। চুলগুলো ধুলাবালির হাওয়ায় এলোমেলো উড়ে বেড়াচ্ছে, অথচ মেয়েটি সর্বদা নির্বিকার হেঁটে চলেছে। এই মেয়েকে দূর হতে চিনতেও আদিরের একটুও সময় লাগলো না, তবে তৃতিকাকে সকাল হতেই কিছুটা অদ্ভুত লেগেছে বিদে এখন আর এই অবস্থা দেখে সে কিছুটা বিচলিত। মনে মনে ভাবতে শুরু করেছে, তিতিকার আদতে হয়েছেটা কি? সে কি সত্যিই তার ব্যাপারে কিছু জানে? গতকাল অফিস অবধিও তো সব ঠিক ছিল, কিন্তু টিউশনিতে হঠাৎ দুজনের চোখাচোখি, এরই পরে কি তিতিকার এমন হাল হলো? কিন্তু কেন?
আদিরের এসব চিন্তা ভাবনার মাঝে আচমকা পেছন হতে ঘাড়ে হর্ন বেজে ওঠে। সে ভাবনায় ডুব গিয়েছিল বিদে আশেপাশে কথায় প্রায় ভুলতেই বসেছিল আচমকা হর্নের শব্দে। আদিরের ধ্যান তৃতিকা হতে সরে আসে। সে বাকিদের সাথে তাল মেলাতে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তবে কিছুক্ষণ বাদে আচমকা ফাঁসে তাকাতে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তিতিকা অদ্ভুতভাবে গা দুলতে দুলতে সামনের দিকে আগাচ্ছিল। সকাল হতে এখন অবধি না খেয়ে থাকায় তার এখন এই দশা। এর উপর গতকালের অপ্রত্যাশিত ঘটনা, সব মিলিয়ে সে আজ প্রায় বিধ্বস্ত। এমনকি আসার সময় আদিরের কথাটাও তার মাথা হতে বেরিয়ে গিয়েছিল বিদায় আদিরের জন্য নিচে দাঁড়ানো হয়নি তার। কী হতে কী হচ্ছে তাই যেন বুঝে উঠতে পারছে না সে। আর এরই মাঝে আচমকা তার মাথাটা চক্কর দিয়ে উঠে শুরু হতেই ঝিমঝিম করছিল। তবে এই পর্যায়ে এসে আর নিজেকে সে সামলাতে পারে না। নিজের অর্ধ ছেড়ে জুতো নিয়ে নিমিষে হোঁচট খেয়ে পড়ে যায় রাস্তায়। হাতের ব্যাগটা ছিটকে পাশে পড়ে যায়। তিতিকে উঠতে চেয়েও কোনো প্রকার শক্তি সঞ্চয় করতে পারে না। হাত দুটো তার ধুলোবালিতে মাখা ফিসডালা রাস্তার উপরে রাখা। হাতের ওপর ভর দিয়ে মাথা নুয়ে বসে রয়েছে সে। কোনো মতে মাথা সোজা করতে পারছে না। এদিকে এমন পরিস্থিতিতে চারপাশে ভিড় জমে গেল। সবাই যে যার মতো গোল হয়ে আশেপাশে দাঁড়িয়ে রয়েছে তার প্রতি কৌতূহলী হয়ে দেখতে। অথচ এই শহরে এত রক্ত মাংস করা প্রাণীগুলোর মাঝে কেউই তাকে সাহায্য করার প্রয়োজন বোধ করল না। অন্যদিকে আদির আর এসব দেখে চুপ হয়ে থাকতে পারল না। শুরুতে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে রইল। এবার সে তার গাড়িটা মাঝ রাস্তাতে ফেলে গাড়ি হতে বেরিয়ে আসে। চারপাশের মানুষজন গাড়ি সরানোর জন্য চিৎকার চেঁচামেচি শুরু করলো। সেসবের কোনো কিছুই যেন আদিরের কর্ণপাত হচ্ছে না। সে এক প্রকার ছুটে যায় তিতিকার কাছে। তরিত তিতিকার পাশে হাঁটু গেড়ে বসে তাকে আগলে ধরে রেখে সামলানোর চেষ্টা করে। একই সাথে সে এলোমেলো স্বরে আওড়ায়, মিস তিতিকা আপনি? আদির কথা বলতে বলতে তিতিকাকে টেনে তুলে দাঁড় করাবার চেষ্টা করে। তিতিকা নির্বনীয় দৃষ্টিতে আদিরের দিকে এক পলক তাকায়। পরক্ষণেই সব যেন স্তব্ধ হয়ে যায়। আদিরের কথা শেষ হতে না হতে তিতিকা সম্পূর্ণ অবচেতন হয়ে আদিরের বুকের এক পাশে ঢলে পড়ে। আচমকা এহেন ঘটনায় অসাবধানতা তিতিকা নিজের সম্পূর্ণ বর ছেড়ে দিয়ে নিচে পড়ে যেতে নিলেও আদির তৎক্ষণাৎ তাকে সামলে নিজেকে বক্ষস্থনের সাথে আগলে নেয় এবং এই গাম্ভীর্য স্বভাবের মানবপ্রিয় তখন প্রচণ্ড অস্থির স্বরে বলতে লাগলো, এই তৃতিকা কী হয়েছে তোমার? এই প্লিজ চোখ খোলো। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন। গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।